নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আপাত নিস্তরঙ্গ বঙ্গ রাজনীতিতে আবার নতুন করে কি কোনো আলোড়ন সৃষ্টি হতে চলেছে? আমার কাছে যা খবর আছে তার থেকে মনে হয় যে আগামী 2-1 মাসের মধ্যে বঙ্গ রাজনীতিতে বড় কিছু ঘটনা ঘটবে। আপনারা বলতে পারেন, অর্কবাবু যে ঘটনার কথা বলবেন আমরা জানি, এটাকে আমরা বড় কোনো ঘটনা বলে মনে করি না। আপনাদের মতামত আপনাদের নিজস্ব, কিন্তু আমার মনে হয় অবশ্যই বঙ্গ রাজনীতিতে একটা আলোড়ন ফেলার মতো ঘটনা ঘটবে। প্রশ্ন হলো, অভিষেক কি শেষ পর্যন্ত অজিত পাওয়ার হবেন? আমি সচেতনভাবে অজিত দাদার কথাটাই বললাম। অনেকে বলেন যে অভিষেক নাকি সিন্ধে হবেন। আমি বললাম না, সিন্ধে হবেন না। যদি হন তিনি অজিত পাওয়ার হবেন। সিন্ধের সঙ্গে অজিত পাওয়ারের মৌলিক পার্থক্য আছে। সিন্ধে শিবসেনা ভেঙে আলাদা দল করে নিজেই আসল শিবসেনা হিসাবে প্রতিষ্ঠা পেয়েছেন এবং শিবসেনা নির্বাচনী প্রতীকটা এখন সিন্ধে গোষ্ঠীর দখলে, অর্থাৎ তারাই আসল শিবসেনা। শিবসেনা ভাঙার পিছনে যুক্তি হিসাবে একনাথ সিন্ধে যে কথাটা বলেছিলেন সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। তার বক্তব্য ছিল বালা সাহেবের আদর্শ থেকে উদ্ধব ঠাকরে সরে দাঁড়িয়েছেন, কেননা শিবসেনা বিজেপি স্বাভাবিক মিত্র। দীর্ঘদিন ধরে শিবসেনার সঙ্গে বিজেপির সমঝোতা আছে, নির্বাচনী সমঝোতা, বহু পুরনো সম্পর্ক। বালা সাহেবের সঙ্গে অটলজি, আদবানিজি তাদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সেই উদ্ধব নিছক ক্ষমতার লোভে যেভাবে শিবসেনার সম্পূর্ণ বিরোধী কংগ্রেস এবং এনসিপির হাত ধরেছিলেন, একনাথ সিন্ধে বলেছিলেন সেটা বালা সাহেবের আদর্শের পরিপন্থী। সেই জন্য হিন্দুত্বের আদর্শকে টিকিয়ে রাখতে তিনি শিবসেনা ভেঙেছিলেন এবং স্বাভাবিক মিত্র বিজেপির সঙ্গে হাত মিলিয়েছিলেন। তারপর কি হয়েছে আমরা সবাই জানি। অজিত পাওয়ারের এনসিপি ভাঙার পিছনে একনাথ সিন্ধে কথিত সকল মতাদর্শগত কোনো চালিকা শক্তি ছিল না, নিছক ব্যক্তিগত অ্যাম্বিশন। অজিত পাওয়ারের ছায়ায় থাকতে থাকতে, এই শরদ পাওয়ারের ছায়ায় থাকতে থাকতে অজিত পাওয়ার হাঁপিয়ে উঠেছিলেন। তার মনে হয়েছিল যে শরদ পাওয়ার সুপ্রিয়া সুলেকে তার মাথার উপর বসাবেন, তিনি একজন মন্ত্রী হিসাবেই থেকে যাবেন, তার উচ্চাশা পূরণ হবে না। এবং অজিত পাওয়ারের বিরুদ্ধে দুর্নীতির বহু অভিযোগ ছিল এবং বিজেপি নেতৃত্ব কিছুদিন আগেই এনসিপিকে ন্যাচারাল কোরাপ্ট পার্টি বলে সম্বোধন করে এবং অজিত পাওয়ার এবং তার পরিবারের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছিল। তারপর অজিত পাওয়ার বেরিয়ে আসেন, বেরিয়ে এসে আলাদা এনসিপি তৈরি করেন এবং শেষ পর্যন্ত একনাথ সিন্ধের মতো তিনিও এনসিপির ঘড়ি প্রতীক পান। রাজদীপ সরদেশাই একটি বই লিখেছেন 2024-এর লোকসভা নির্বাচনের পরে। সেই বইটা আমি পড়েছি। তার বক্তব্যের সঙ্গে আমি অনেক ক্ষেত্রে সহমত না হলেও তিনি যেভাবে বিগত 1-1.5 বছরের মহারাষ্ট্রের রাজনীতির ভিতরের খবর খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, আমার ধারণা যে দুর্নীতির অভিযোগে বিদ্ধ অজিত পাওয়ার কেন্দ্রীয় এজেন্সির তদন্তের হাত থেকে বাঁচতে এবং একই সঙ্গে তার ব্যক্তিগত উচ্চাশা চরিতার্থ করার জন্যই এনসিপির ভাঙন ধরিয়েছিলেন। অনেকে বলেন যে অজিত পাওয়ারের আলাদা দল করার পিছনে মারাঠা স্ট্রংম্যান শরদ পাওয়ারের আশীর্বাদ ছিল। কিন্তু অভিষেক কি করবেন? তিনি কি অজিত পাওয়ার হবেন? একটা গুঞ্জন ক্রমশ পল্লবিত হচ্ছে। সেই গুঞ্জনটাকে নিছক গুজব বলে উড়িয়ে দেওয়ার মতো বিষয়টা আর নেই। একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে চলেছে। কে হবেন সেই নতুন দলের কাণ্ডারি? শোনা যাচ্ছে সেই নতুন দলের কাণ্ডারি হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন আমি বললাম হতে পারেন?
একটা নতুন দল নির্বাচন কমিশনের খাতায় কলমে থাকলেও সেই দলটা শেষ পর্যন্ত ফাংশনাল হবে কিনা তার পিছনে অনেক ইফস অ্যান্ড বাটস থাকে। অনেকে বলছেন এটা অভিষেকের তার পিসির সঙ্গে দর কষাকষির একটা ক্ষেত্র, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেকের দাবিগুলো না মেনে নেন তাহলে অভিষেক আলাদা দল করবেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূলের ভাঙন ঠেকাতে অভিষেকের দাবিকে মান্যতা দেন তাহলে আমে দুধে মিশে যাবে, এর বাইরে কিছু হবে না। এখন অভিষেকের দাবি কি? অভিষেকের দাবি হচ্ছে রাজ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি নিজেকে দেখতে চান, তার অনুগামীরাও দেখতে চান। কি সেই গুরুত্বপূর্ণ ভূমিকা? প্রথমে অভিষেক বলেছিলেন যে তাকে মুখ্যমন্ত্রী করা হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে মনোনিবেশ করুন। যখন অভিষেক দেখলেন যে মুখ্যমন্ত্রীর কুর্সি মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না, তখন তিনি একটু অবস্থান নরম করে বললেন, দাবি করলেন, এই দাবি কেউ প্রকাশ্যে করে না কিন্তু দাবি করা হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই ক্যাবিনেটে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব দেয়া হোক, প্রয়োজনে স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব অভিষেককে দেয়া হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই দাবি মানতে রাজি নন। তিনি বিলক্ষণ জানেন অভিষেককে যদি মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর পদে তিনি নিয়োগ করেন তার হাতে শুধুমাত্র পেন্সিলটুকুই পড়ে রইবে, ক্ষমতার ভরকেন্দ্র স্থানান্তরিত হবে, আমলারা, পুলিশ কর্তারা অভিষেককে ঘিরে যে বলয় সেই বলয়ের কাছে নিজেদের আনুগত্য প্রকাশ করবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, সৌজন্য বিনিময় করবেন, কিন্তু কাজ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাই তিনি ক্ষমতার হ্রাস কোনোভাবে ছাড়তে রাজি নয়। সেই জন্য তিনি বলেছেন যে আগামী 10 বছর দল ও সরকার তিনিই দেখবেন, তার কথাই শেষ কথা, তিনিই সর্বাধিনায়িকা। অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের পরে কি বলেছিলেন? সভা মঞ্চে দাঁড়িয়ে 3 মাসের মধ্যে সাংগঠনিক রদবদল হবে। 2025 সালের ফেব্রুয়ারি পড়ে গিয়েছে, কোথাও সাংগঠনিক রদবদলের কথা শুনছেন? শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার ঘনিষ্ঠ অরূপ বিশ্বাসের কাছে জনপ্রতিনিধিরা বিভিন্ন ব্লক শাখা সংগঠনে তারা কি পরিবর্তন চাইছে সেই সুপারিশ করতে পারেন, 3 জন করে নাম দিতে পারেন। এবং সুব্রত বক্সী, যিনি প্রথম থেকেই তৃণমূলের রাজ্য সভাপতি, তিনি এখন অনেকটা সক্রিয় হয়েছেন, তার অত্যন্ত ঘনিষ্ঠ জয়প্রকাশ মজুমদার ছড়ি ওড়াচ্ছেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো সঙ্গীদের উপরই আস্থা রেখেছেন এবং যেভাবে অভিষেক ঘনিষ্ঠদের ডানাছাটা হয়েছে, কাউকে মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কাউকে শিক্ষা সেলের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এর থেকে একটা ইঙ্গিত স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত তার দলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিষেক ঘনিষ্ঠ কাউকে দেখতে চাইছেন না। ইতিমধ্যে অভিষেক ঘনিষ্ঠ অনেকেই আনুগত্য বদল করেছেন, তার মধ্যে রাজ্যের মন্ত্রীরা আছেন, সাংসদরা আছেন। শুধুমাত্র একজন সাংসদ, তিনি উত্তর 24 পরগনা থেকে নির্বাচিত প্রথমবার, তিনি এখনো অভিষেকের প্রতি তার আনুগত্য বজায় রেখেছেন। বাকিরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের নেত্রী বলে মেনে নিয়েছেন, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের যে ঘনিষ্ঠতা ছিল সেই ঘনিষ্ঠতা এখন অতীত। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, আমরা জানতাম তিনি অভিষেক ব্যানার্জির ঘনিষ্ঠ, কিন্তু ব্রাত্যবাবু নিজেকে সরিয়ে নিয়েছেন অভিষেকের অনুগত, অভিষেকের ঘনিষ্ঠ বৃত্ত থেকে। আইনমন্ত্রী মলয় ঘটক, যিনি দুদিকেই খুব সমানভাবে ব্যালেন্স করে চলতে পারতেন, তিনিও তার আনুগত্য এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি নিঃশর্ত আনুগত্য জ্ঞাপন করেছেন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি একা হয়ে গেছেন?
এখানে কিছু প্রশ্ন আছে, আমি আসছি সেই প্রশ্নে। এখন সঞ্জয় বসু অভিষেকের খুব ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়েরও খুব ঘনিষ্ঠ। তিনি সরকারের আইনের কাজকর্মগুলো দেখতেন। যে দিল্লিতে যে স্ট্যান্ডিং কাউন্সিল ছিল আস্থা শর্মা, তিনি সঞ্জয়ের ঘনিষ্ঠ, তার জায়গায় অন্য একজনকে নিয়োগ করা হয়েছে। সঞ্জয়ের ল ফার্মে নাকি এ রাজ্যে সরকারের আইনগত বিষয়গুলো দেখতো, পরামর্শ দিত, আইনজীবী হতো। কে কে প্যানেলে থাকবে, আইনজীবীদের প্যানেল, সেটাও নাকি অভিষেক ঘনিষ্ঠ সঞ্জয় বাবুই ঠিক করতেন, এসব শোনা যায়। কিন্তু সঞ্জয় বাবু এখন বোধহয় দলনেত্রীর খুব একটা গুড বুকে নেই। আমি সত্যি মিথ্যা জানি না, তার নিরাপত্তা রক্ষী নাকি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং পুরনো সহযোগীদের উপরই আইনের বিষয়ে ভরসা রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটি নতুন ল ফার্মকে নিয়োগ করা হয়েছে, যদিও কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিন্তু সেভাবে গুরুত্ব পাননি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সঞ্জয় বসু যে গুরুত্বটা পেতেন সেই জায়গায় এই মুহূর্তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এনে সরাসরি সংঘাতের রাস্তায় যেতে চাইছেন না, অন্য একটি ল ফার্মকে তিনি সেই দায়িত্ব দিয়েছেন। শোনা যাচ্ছে যে একটি পত্রিকা, যে পত্রিকার মালিকানা ছিল এটি সর্বভারতীয় কনগ্লোমারেটের হাতে, তারা সেই মালিকানা হস্তান্তরিত করেছে। অভিষেক ঘনিষ্ঠ এক শিল্পপতি সেই সংবাদপত্রটি চালাচ্ছেন, এবং সেই সংবাদপত্রে দীর্ঘদিন ধরে কোনো সরকারি বিজ্ঞাপন নেই। অন্যান্য কাগজে, এই যে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে পাতাজোড়া সরকারি বিজ্ঞাপন, কিন্তু সেই কাগজটিতে কোনো সরকারি বিজ্ঞাপন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক স্ট্যাটাস যদি দেখেন, তিনি লিখছেন জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কিসের? অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি তৃণমূল কংগ্রেস বলেই তো আমরা জানতাম, কিন্তু তৃণমূল কংগ্রেসটা অভিষেক কিন্তু ফেসবুকে দেননি। অনিচ্ছাকৃত ভুল হয়েছে, নাকি ইচ্ছা করে তৃণমূল কংগ্রেস নামটা উল্লেখ না করে তিনি কোনো বার্তা দিতে চেয়েছেন? এখন প্রশ্ন হলো, অভিষেক 2014 সাল থেকে সাংসদ, 3 বার জিতেছেন, তার রাজনীতিতে আগমন 13 বছর হয়ে গেল, তার বয়স 36 বছর। বিরোধীরা অভিযোগ করেন, শুভেন্দুবাবু বলেন যে উনি লিফটে চড়ে রাজনীতিতে এসছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোয় আলোকিত। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে এরা সব থেকে বড় চ্যালেঞ্জ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. নিজের নেতৃত্বকে প্রতিষ্ঠা করা, এক অনুগামীদের মধ্যে, এক পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে, এটাকে প্রতিষ্ঠা করা চ্যালেঞ্জ। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে তার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেবেন না। তিনি ক্যাবিনেটে অভিষেককে আনতে পারেন, কিন্তু ববি হাকিম, অরূপ বিশ্বাস, মলয় ঘটক, ব্রাত্য বসু তার ক্যাবিনেটে যে গুরুত্ব পান, অভিষেকও সেই গুরুত্ব পাবেন। কিন্তু অভিষেক সেটা চাইছেন না, তিনি চাইছেন কার্যত সেকেন্ড ম্যান হতে। এখন সেকেন্ড ম্যান, আগামী দিনে তিনি সরকার পরিচালনা করবেন। যেমন আরজি করের ঘটনা নিয়ে অভিষেকের অবস্থান মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানের সম্পূর্ণ বিপরীতে ছিল। সন্দীপ ঘোষকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে অভিষেক সরব হয়েছিলেন। এই যে সেবাশ্রয় প্রকল্প তিনি ডায়মন্ড হারবার কেন্দ্রে চালু করেছেন, দেখুন, আমি একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে বলতে পারি, এই প্রকল্পে তো অনেকে উপকৃত হয়েছে, এটাকে তো মানতে হবে। অভিষেক সংগঠিত করেছেন, নিজের উদ্যোগে করেছেন, তিনি রিসোর্সফুল পারসন, তার এগুলো সংগঠিত করার জন্য খুব একটা সমস্যা নেই, তিনি পারবেন। আমি বললাম তিনি রিসোর্সফুল পারসন, কিন্তু করেছেন তো, এতে তো মানুষের উপকার হয়েছে। মানুষের উপকার যদি হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি কে করলো সেটা দেখার কোনো দরকার নেই। অনেকে এটাকে বলছেন যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্যারালাল অভিষেকের এই উদ্যোগ হতে পারে, অভিষেক বার্তা দিতে চেয়েছেন, কিন্তু একই সঙ্গে এটাও ঠিক যে এই উদ্যোগ সাধারণ মানুষ তার সুফল পেয়েছেন, এটাকে তো মানতে হবে। আরে সবকিছুই তো মানুষের জন্য, মানুষকে বাদ দিয়ে তো কোনো রাজনীতি হয় না।
এখন প্রশ্ন, অভিষেক শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা নেবেন। এখনো পর্যন্ত তিনি কিন্তু নির্বাচিত জনপ্রতিনিধিদের সমর্থন খুব একটা পাননি, কারণ যারা ভোটে জিতেছেন তারা সবসময় দেখেন কে তাদেরকে নির্বাচনী বৈতরণী পার করাতে পারবে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছবিকে সামনে রেখেই জেতেন, কিন্তু অভিষেক তাদের নির্বাচনী বৈতরণী পার করাতে পারবেন এমন কোনো গ্যারান্টি তারা পাচ্ছেন না। তারা দ্বিধায় ভুগছেন। যদি অভিষেক তাদের কনভিন্স করাতে পারেন যে আমার নেতৃত্বে যদি কোনো দল হয়, সেই দলে যদি আপনারা আসেন, আপনারা সম্মান পাবেন, নির্বাচনের টিকিট পাবেন এবং আপনাদের নির্বাচনী বৈতরণী পার করানোর দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম, এবং সেটা কনভিন্সিংলি বলতে হবে, শুধু মুখের কথায় হবে না। তার বক্তব্যে যদি তার সোকল্ড অনুগামীরা যদি কনভিন্স হন, তাহলে অভিষেক সাইজেবল পোর্শনের বিধায়ক সাংসদদের সমর্থন সঙ্গে পাবেন। কিন্তু এই জায়গাটাতেই অভিষেক আটকে যাচ্ছেন যে তিনি যা আশা করেছিলেন এক্স নাম্বার অফ জনপ্রতিনিধি তার সঙ্গে থাকবেন, এখন কিন্তু তিনি বুঝতে পারছেন তার অনুমান ভুল ছিল। যাদের তিনি ঘনিষ্ঠ সহযোগী ভেবেছিলেন তারা অনেকেই এখন পিছু হটেছে। তারা এখন অনেকেই আনুগত্য বদল করে দলনেত্রীর প্রতি তাদের পূর্ণ আনুগত্যের কথা জানিয়েছেন। এটাই অভিষেকের স্টাম্বলিং ব্লক। এই সমর্থনটা অভিষেক যদি জোগাড় করতে পারেন তাহলে আলাদা দল হবে। এখন ধরুন আলাদা দল হয়ে কি হবে? একটা আলাদা দল পশ্চিমবঙ্গের রাজনীতিতে এসে সুবিধা পাবে যদি সেই আলাদা দলের সঙ্গে বিজেপির সমঝোতা হয়। দেখুন, বিজেপি নেতৃত্ব না একটা জিনিস পরিষ্কার করে বুঝিয়ে দেয় সবাইকে, বিশেষ করে দলের নেতা কর্মীদের, যে ক্ষমতা দখল করতে হলে সাম, দাম, দণ্ড, ভেদ, এই চারটেকে মূল মন্ত্র হিসাবে মানতে হবে। কার সঙ্গে কার ব্যক্তিগত সম্পর্ক কি, সেটা বিজেপির দলীয় স্বার্থের কাছে অগ্রাধিকার পায় না। যে অজিত পাওয়ারের বিরুদ্ধে বিজেপি খড়গহস্ত ছিল, যে এনসিপি কে ন্যাচারালি কোরাপ্ট পার্টি বলে বিজেপি সম্বোধন করেছিল প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সেই অজিত পাওয়ারের নেতৃত্বে এনসিপি ভাঙা হয়। তারাই প্রধান এনসিপি হিসাবে স্বীকৃতি পায় এবং এই অ্যাসেম্বলি ইলেকশনে শরদ পাওয়ারের এনসিপি কে পর্যুদস্ত করে অজিত পাওয়ারের এনসিপি আসল এনসিপি হিসেবে আত্মপ্রকাশ করে। তাই অজিত পাওয়ার যখন এনসিপি ভাঙলেন তখন অমিত শাহ নাকি কন্ডিশন দিয়েছিলেন যে বারামতিতে সুপ্রিয়া শুলের বিরুদ্ধে তার পরিবারের কাউকে লড়তে হবে। লোকসভায় লড়েছিলেন অজিত পাওয়ারের স্ত্রী, কিন্তু হেরে যান। কিন্তু বিধানসভা নির্বাচনে অজিত পাওয়ার কিন্তু মধুর প্রতিশোধটা নেয়। তাহলে দুর্নীতির যে অভিযোগ ওঠে, সেই দুর্নীতির অভিযোগকে বিজেপি কাজে লাগাতে চায় নিজেদের স্বার্থে। এটাই রিয়েল পলিটিক্স। এখানে আপনি কিন্তু কোন রকম আদর্শ নীতির কথা যদি ভাবেন তাহলে ভুল করছেন। বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা দখল করতে চায়, তারা আন্তরিক, কিন্তু তারা এইটুকুও বোঝে যে তৃণমূল কংগ্রেসে যদি একটা ডিভিশন ঘটানো যায় এবং সেই ফ্র্যাকশনের সঙ্গে যদি একটা সমঝোতা করা যায়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনভিত্তি দুর্বল হবে এবং তাদের পক্ষে ক্ষমতায় যাওয়া সুবিধা হবে। হিন্দু ভোটের কনসলিডেশন বিজেপি করবে। বাংলাদেশের ঘটনার পর তাদের সদস্য সংখ্যা বেড়েছে। হিন্দু ভোটের মেরুকরণ পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই হয়েছে ৫৫%, কিন্তু ক্ষমতায় আসতে গেলে যে ক্রিটিক্যাল মাসের দরকার সেটা বিজেপি এখনো পায়নি। তার জন্য দরকার অতিরিক্ত ৩-৪%, সেটা বিজেপি আশাবাদী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মূল ভিত্তি বেনিফিশিয়ারি এবং সংখ্যালঘু ভোট,
তাতে তারা শীত কাটতে চায়। শীতটা কিভাবে কাটা সম্ভব? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের মধ্যে থেকেই বিদ্রোহ উস্কে দিয়ে দলটাকে ভেঙে দেওয়া যায়, তাতে তৃণমূল কংগ্রেসের মধ্যে একটা আড়াআড়ি বিভাজন হবে। দলের যাবতীয় রিসোর্সের চাবিকাঠি নাকি অভিষেকের হাতে। এই যে 2021 বলুন 24 বলুন নির্বাচনে জিতলো তৃণমূল, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা অনস্বীকার্য, আইপ্যাকের ভূমিকাও অনস্বীকার্য। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাদা কোনো ভেঞ্চার করলে আইপ্যাকও তার সঙ্গে যাবে, এবং আইপ্যাক এবং অভিষেকের অনুগামীরা তাদের তো আরে ইনফ্লুয়েন্স আছে, রিসোর্স আছে। এবং তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা এখন অনেকেই বয়সের ভারে নুবছ, তারা সেভাবে ফিটও নন। নির্বাচনে লড়তে গেলে, নির্বাচন ম্যানেজ করতে গেলে শারীরিক পরিশ্রম করতে হয়, রিসোর্স লাগে। ধরুন রিসোর্স মমতা বন্দ্যোপাধ্যায় এ করে নিলেন, কিন্তু 65-70 বছর বয়সী যে সমস্ত নেতারা আছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার ফিটনেস ঈর্ষণীয়, কিন্তু সবার তো তা নয়। তাহলে এখানে কিন্তু অভিষেকের তরুণ ব্রিগেডের অ্যাডভান্টেজ, কিন্তু ওই সাহস কি দেখাতে পারবেন অভিষেক? এটা কিন্তু কোটি টাকার প্রশ্ন। এখন এটাকে বার্গেনিং ট্যাকটিক্স হতে হবে। একটা দল আমি খাতায় কলমে করে রাখলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলাম, যদি আমার দাবি না মানা হয় তা আমি তৃণমূলকে আড়াআড়ি ভাগ করে দেব। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়টাকে মেনে অভিষেকের দাবিকে কি মান্যতা দেবেন? এই মুহূর্তে কিছু বলা যায় না, বলা যায় না। কিন্তু যদি তিনি মান্যতা দেন, যে তিনি বলেন যে 26-এ জিতলে পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপযুক্ত গুরুত্ব দেওয়া হবে, এই রাজ্য মন্ত্রিসভায় তিনি ডেপুটি সিএম হবেন, তখন হয়তো অভিষেক সরে আসবেন এই পদ থেকে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যদি অনমনীয় অবস্থান নেন, তখন নিজের রাজনৈতিক অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে অভিষেককে কিন্তু পদক্ষেপ নিতেই হবে। দেখুন, কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা কিছুতেই পরীক্ষা হচ্ছে না, অভিষেককে ডাকাডাকি করা বন্ধ হয়ে গেছে, এগুলো খুব ইঙ্গিতবাহী। সেই জন্যই আমি অজিত পাওয়ারের কথাটা বললাম। অজিত পাওয়ার এনসিপি ভাঙতে উদ্যোগী হয়েছিলেন, অমিত শাহের সঙ্গে দেখা করেন, অমিত শাহ থেকে কন্ডিশন দেন যে বারামতিতে সুপ্রিয়া সুলের বিরুদ্ধে তার অজিত পাওয়ারের পরিবারের কাউকে দাঁড় করাতে হবে, সেই জন্য তিনি তার স্ত্রীকে দাঁড় করিয়েছিলেন। সেগুলো আমরা জানি। এবং অভিষেক যদি শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নেন এবং বিজেপির সঙ্গে হাত মেলান, তাকেও কিন্তু বিজেপির দেয়া শর্ত অনেকটা মানতে হবে। দেখুন, রাজনীতিতে সব হয়, সব হয়, কোনো কিছুই উড়িয়ে দেওয়া যায় না। যে বিজেপি তৃণমূল পরস্পরের সঙ্গে নিত্য বাদানুবাদে জড়িয়ে পড়ে, পরস্পরের বিরুদ্ধে বয়ানবাজি করে, অভিষেক আক্রমণাত্মক বক্তৃতা দেয়, এগুলো হচ্ছে প্লেইং টু দ্য ক্যালারি। কিন্তু ভিতরের অঙ্ক রাজনীতিতে সবসময় এভাবে হয় না, অনেক সময় অনেক কিছু হয়। সব থেকে বড় উদাহরণ হচ্ছে অজিত পাওয়ারের। সেজন্য সিন্ধের একটা মতাদর্শগত ব্যাপার ছিল, সেটাকে ঢাল করে ও শিবসেনা ভেঙেছিল, ওর অ্যাম্বিশন ছিল। কিন্তু শিবসেনা ভাঙার পিছনে যে যুক্তি সাজিয়েছিলেন একনাথ সিন্ধে, সেই যুক্তিকে আপনি একেবারে উড়িয়ে দিতে পারেন না। কিন্তু অজিত পাওয়ারের কোন রকম কি বলবো মতাদর্শগত যুক্তির অবতারণা করার স্কোপ ছিল না। তিনি একদম ব্যক্তিগত উচ্চাশা চরিতার্থ করার জন্য এনসিপি কে ভেঙেছিলেন। এখন অভিষেক কি করবেন সেটা অভিষেকে ঠিক করবেন। তবে এই বছর তো দুটো নতুন রাজনৈতিক দল হবে, একটা আমাদের পড়োশী বাংলাদেশে এই বৈষম্য বিরোধী ছাত্ররা নাগরিক সমিতি নামে একটা দল তৈরি করবে, আর যদি আমাদের এই বঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন একটি রাজনৈতিক দল তৈরি করে, তাহলে 2026-এর নির্বাচন জমে ক্ষীর হয়ে যাবে।